আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে গুড ইভিনিং। আশা করি অবশ্যই সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে ছোট্ট একটা বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। আসলে এই বিষয়টা সবারই জানা, তারপরও আসলে কিছু কথা বলতে হয় আর কিছু কথা মেনেও নিতে হয়, কিছু কথা জেনেও নিতে হয়। তাই আপনাদের সামনে আজ আমি হাজির হয়েছি যে বিষয়টা নিয়ে, সেটি হচ্ছে ন্যায়ের কণ্ঠ। আমরা অবশ্যই সব সময় এই আমাদের ন্যায়ের কণ্ঠটা সব সময় উঁচু থাকতে হবে। ন্যায়ের কণ্ঠ রোধের নতুন কৌশল, অর্থাৎ যে বা যারা এই কৌশল করতেছে, সেটা যতই হোক সত্যকে চিরকাল চুপ করানো যাবে না। অবশ্যই আমরা ন্যায় সবসময় যদি থাকি, তাহলে তারা যতই কৌশল করুক না কেন, অবশ্যই কখনো তারা সফল হতে পারবে না। কারণ ন্যায়ের ডাক কখনো মরে না। আমরা সবাই জানি, আমরা সবাই যেই ন্যায়পরায়ণতা সম্পর্কে ভালো করেই বুঝি। এই আমাদের উচিত এই কথাগুলো ভালোভাবে উপলব্ধি করা এবং তারই পাশাপাশি পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সর্ব জায়গায় বাস্তবায়ন করা। আসলে আমি প্রথমেই বলবো যে বাংলাদেশের ইতিহাস বলে যে যারা সত্য বলেছে, ইতিহাসবিদ, গবেষক, সর্বপর্যায়ের ব্যক্তিরা বলেছেন যে ন্যায়ের পক্ষে যারাই দাঁড়িয়েছেন, অনেকেরই জঙ্গি টেক দেওয়া হয়েছে, অনেককে রাষ্ট্রদ্রোহী টেক দেওয়া হয়েছে, অনেককে আরো বিভিন্ন এই ধরনের বিদ্রোহী সহ আরো বিভিন্ন ধরনের টেক দেওয়া হয়েছে। এটা আপনারা মনে রাখবেন, যাদেরকে টেক দেওয়া হয়েছে তারাই ছিল ন্যায়পরায়ণ। কারণ ন্যায় ব্যক্তি বা সঠিক যখন একজন যে কোনো ব্যক্তি কথা বলবে, তখন এর পিছনে শত্রু থাকবেই। তাই যে বা যারা অতীতে কিংবা বর্তমানে কিংবা ভবিষ্যতেও যাদেরকে এই ধরনের টেক দিবে, জঙ্গি, রাষ্ট্রদ্রোহী, আরো বিভিন্ন দ্রোহিতা, আসলেই বুঝবেন যে আসলেই অবশ্যই তাদের যে কোনো বিষয়গুলো বিবেচনা করা দরকার। তারা কি আদৌ জঙ্গি, তারা কি আদৌ রাষ্ট্র বিরোধী, সেগুলা যাচাই বাছাই করার জন্য বিভিন্ন অঙ্গমহল সহ প্রতিটা দেশের প্রতিটা সেক্টরের গোয়েন্দা সংস্থা, সোশ্যাল কমিউনিটি সকল ভাইদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা। কিন্তু এই মানুষগুলো আজ প্রমাণ করেছে যে এই মানুষই কিন্তু এই জাতির বিবেক। যে বা যারা এই ধরনের টাইটেল দিচ্ছে, যে রাষ্ট্র ন্যায় ভীরু, সে রাষ্ট্র অন্যায়ের আশ্রয়স্থল হয়ে যায়। যে রাষ্ট্র ন্যায়ভীরু, অর্থাৎ যে রাষ্ট্র ন্যায়ভীরু, সে রাষ্ট্রই অন্যায়ের আশ্রয়স্থল হয়ে যায়। কথাটা কিন্তু অনেকটা গভীর। তাহলে কেন? আমাদের অবশ্যই সবার জানা উচিত যে ন্যায়পরায়ণ কতটুকু সর্বপর্যায়ে গুরুত্ব এবং কতটা বাস্তবায়ন করা আমাদের সবার উপরে দায়িত্ব, কর্তব্য। আজই আমাদের সময় এসেছে। আমাদের কোনো তকমা টাইটেল দিয়ে নয়, আমাদেরকে কোনো জঙ্গি বলেন, রাষ্ট্র বিরোধী বলেন, কোনো কিছু তকমা টাইটেল দিয়ে আমাদেরকে ঠেকানো যাবে না ইনশাআল্লাহ। যে বা যারা অতীতের ফ্যাসিস্ট বলেন, বর্তমান কিংবা ভবিষ্যতে যে কেউ, এখন জাতি জেনে গেছে, জাতি সচেতন হয়ে গেছে, যে কেউ জঙ্গি তকমাই বলেন, রাষ্ট্রবিরোধী তকমাই বলেন, এখন আর কোনো কিছু এই ধরনের টাইটেল লাগিয়ে জনগণকে হেনস্থা কিংবা কাউকে বিচলিত করতে পারবে না। কারণ জনগণ অলরেডি জেনে গেছে যে জঙ্গি টাইটেল কি আর রাষ্ট্রবিরোধী কি আর বিভিন্ন দ্রোহিতা যে বা যারা টাইটেল দেয়, তাদেরকে অলরেডি আলহামদুলিল্লাহ জনগণ, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পর্যন্ত যে বা যারা সচেতন নাগরিক সবাই চিনে গেছে।
কাদেরকে জঙ্গি টাইটেল দেওয়া হয়, কাদেরকে রাষ্ট্রবিরোধী টাইটেল দেওয়া হয়। অবশ্যই যাদেরকে এই ধরনের টাইটেল দিয়ে অতীতে হেনস্থা করা হয়েছে এবং বর্তমানে বিভিন্ন প্রোপাগান্ডা চলতেছে, আসলে এই বিষয়গুলা সর্বোচ্চ পর্যায়ের গোয়েন্দা সংস্থা থেকে সর্বনিম্ন আমাদের সাধারণ নাগরিক ভাইদের উচিত যে এই ধরনের একটা কমিউনিটি ডেভেলপ করা, যে একটা কমিউনিকেশন টিম, যে কে বা কারা এই ধরনের তকমা লাগিয়েছে, আদৌ কি সত্য কিনা না, আমরা এটা যাচাই বাছাই করার জন্য। আসলে ন্যায় ও মানবতা, দেশপ্রেম কণ্ঠকে রুদ সম্মান জানানোই প্রকৃত সভ্যতার প্রমাণ। আমরা অবশ্যই একটি দেশের ন্যায়, আমাদের দেশের সকল নাগরিকের মানবতা ও দেশপ্রেমের কণ্ঠকে রুদ নয়, দেশপ্রেমের কণ্ঠকে রুদ করলে চলবে না। দেশপ্রেমের কণ্ঠকে রুদ নয় বরং সম্মান জানাই প্রকৃত সভ্যতার প্রমাণ দিয়ে। যে আমরা অবশ্যই আমাদের এখন যে বা যারা যে কোনো ভাইদেরকে কোনো তকমা লাগিয়ে কখনো আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আসলে বাংলাদেশের জঙ্গি তকমার কিছু রাজনৈতিক প্রেক্ষাপট আপনাদের সামনে আমি বলবো যে আসলে বাংলাদেশের অতীতের বহু সংগঠন, রাজনৈতিক সংগঠন, তারা বিভিন্ন এই ধরনের প্রোপাগান্ডা, বিভিন্ন এই ধরনের ইসলামকে এবং ইসলামী দলগুলোকে এবং ইসলামিক স্কলার, ইসলামিক ব্যক্তিবর্গকে এই প্রশ্নবিদ্ধ করার জন্য অতীতে বহু এই ধরনের জঙ্গি সংগঠন বাংলাদেশে এসেছিল। কিন্তু এই যে জঙ্গি সংগঠন এসেছিল সেটা বর্তমানে যে বা যারা এদেরকে নিয়ে যে বা যারা টাইটেল দিচ্ছে এরা জঙ্গি, এরা রাষ্ট্রবিরোধী, এরা অমুক, এরা তমুক, এটা আসলে বর্তমানে চলবে না। সালামু আলাইকুম শফিক ভাই। শফিক ভাই অবশ্যই বলছেন যে তারা চায় সত্যকে থামিয়ে নিতে, কিন্তু ইতিহাস শিখায় যে কণ্ঠে ন্যায় উচ্চারিত হয় সেই কণ্ঠ কখনো নিঃশেষ হয় না, সে কণ্ঠই একদিন হয়ে ওঠে মুক্তির শপথ। অবশ্যই শফিকুল ইসলামের বাড়ি থেকে আমাকে আপনাদেরকে অবশ্যই অনেক কিছু শিখার রয়েছে, আমাদের অনেক কিছু শিখা উচিত। আসলে আমি যে কথা বলছিলাম যে বাংলাদেশের জঙ্গি তকমার রাজনীতি, অতীতের অবশ্যই বিভিন্ন জঙ্গি সংগঠন ছিল। আমি চাইব এই বিষয়গুলো নিয়ে আমি বলবো না অবশ্যই, কারণ এই জঙ্গি সংগঠন বর্তমান বাংলাদেশে নেই, কিংবা জঙ্গি তকমাদারি বা জঙ্গি ব্যক্তি বাংলাদেশে নেই ইনশাআল্লাহ। যদি কোনো এই ধরনের কোনো সোর্স কেউ দিতে পারেন তাহলে অবশ্যই আপনারা গোয়েন্দা সংস্থা বলেন, রাষ্ট্রীয় কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবেন। আসলে সত্যি কথা বলতে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে ধর্ম, দেশপ্রেম এবং ন্যায়ের যে প্রশ্ন গভীরভাবে জনগণের হৃদয়ে পতিত হয়েছে, কিন্তু বিগত 2 শতকে চিন্তা করেন, 2 শতক, কিন্তু বিগত 2 শতকে আমরা যে ভয়ঙ্কর তথ্যগুলা আমরা দেখতে পেয়েছি, যে অতীতের 2 শতকে এই ভয়ঙ্কর প্রবণতা লক্ষ্য করা গেছে যে ইসলামিক স্কলার বলেন, ইসলামিক দল বলেন, ইসলামিক বিভিন্ন সভ্যতাই বলেন, দেশপ্রেমিক ও সমাজ সচেতনতা মানুষদের উপর যেভাবে জঙ্গি বিভিন্ন উগ্রপন্থী দেশদ্রোহী যে টাইটেলগুলা দিয়েছিল, যেই রাষ্ট্রবিরোধী টাইটেলগুলা দিয়েছিল, সেগুলা আজ থেকে 200 পূর্বে আপনারা বলতে পারেন ব্রিটিশ, অবশ্যই এছাড়াও ব্রিটিশের আগের সম্প্রদায়েরা এই ধরনের বিভিন্ন কথাগুলো তারা এই ধরনের প্রোপাগান্ডা চালিয়েছিল, কিন্তু আজ আমরা এগুলা বাস্তবায়ন করছি। আসলে কি আমরা আমাদের সমাজের ব্যক্তিবর্গ থেকে রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ পর্যন্ত আমাদের এগুলা জানা দরকার যে
200 বছর আগে যদি তারা আমাদেরকে এগুলা শিখিয়েছে, এগুলা আমরা কি আদৌ বাস্তবায়ন করব? আমাদের কি এগুলা জানা উচিত না যে আদৌ কি আমাদের দেশে এই ধরনের কোনো সংগঠন কিংবা এই ধরনের কোনো ব্যক্তিবর্গ, দেশদ্রোহী এই ধরনের প্রোপাগান্ডা যে বা যারা চালায়, এদেরকে তো অবশ্যই আমাদের রাষ্ট্রের সর্বপ্রথম কাজই হচ্ছে চিহ্নিত করা। অবশ্যই আমরা চিহ্নিত করব। শফিক ভাই আবার বলেছেন, ন্যায়কে স্তব্ধ করার নতুন কৌশল তৈরি হচ্ছে প্রতিদিন। অবশ্যই ভাই, কিন্তু মানুষের বিবেককে থামানো যায় না। অবশ্যই আমাদের সকলের সর্বপর্যায়ে ব্যক্তিবর্গের এখন বিবেক নাড়া দিয়েছে। যেখানে অন্যায় আছে সেখানে একদিন না একদিন অন্যায়ের প্রতিবন্ধী হবেই। আমরা সবাই যেন স্থান থেকে সেই ডাকে সামিল হই। আমিন ইয়া রাব্বুল আলামিন। সবাইকে এই কথাগুলার এই মর্ম বুঝার জন্য মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই ইমানি জজবা এবং সকল দেশপ্রেমিক ভাইদেরকে বর্তমানে যেই ধরনের প্রোপাগান্ডা চালানো হচ্ছে, বিভিন্ন তকমা দেওয়া হচ্ছে, এই ধরনের কোনো তকমাতে কান না দিয়ে সবাই সর্বসময় স্বচ্ছ এবং ন্যায় কথা বলে অবশ্যই একজন সত্য ন্যায় দেশপ্রেমিক হিসাবে সবার সামনে তুলে ধরা। আসলে এই তকমাটা শুধু রাজনৈতিক হাতিয়ার নয়, সত্য ন্যায়ের কণ্ঠরোধের কৌশল। তার মধ্যে যেগুলা রয়েছে আমি আপনাদের বলবো, এগুলার মধ্যে বিরাজমান যে আমাদের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য ও ক্ষমতা কেন্দ্রিক প্রোপাগান্ডা। তারা যেই অতীতের 200 বছর তারা আমাদেরকে যে তকমা লাগিয়েছিল, অথচ আমাদের এই বিভিন্ন উচ্চপদস্থ ভাই বোনদের আদৌ যে 200 বছরের তকমা যারা লাগিয়েছিল তাদের গুলা বিশ্বাস করে, কিন্তু তারা যেই গুলা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে যেই বিষয়গুলা দিয়েছিল, এই বিষয়বস্তুর মধ্যে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য ও ক্ষমতা কেন্দ্রিক প্রোপাগান্ডা। সেটা অবশ্যই জানেন, বুঝেন সবাই। তার পাশাপাশি 2 নম্বর যে 200 বছরের ফ্যাসিস্টরা, ব্রিটিশরা যে তকমা লাগিয়ে গিয়েছিল বৈশ্বিক রাজনীতি, যা বলে ওয়ার অন টেয়ার এর ছায়া। প্রথম কথা আমি যে বলেছি যে রাজনৈতিক উদ্দেশ্য ক্ষমতা কেন্দ্রিক প্রোপাগান্ডা। দ্বিতীয়ত বৈশ্বিক রাজনীতি ওয়ার অন টেয়ার এর ছায়া। তৃতীয়ত যে গণমাধ্যমে প্রোপাগান্ডা। চতুর্থ হচ্ছে আঞ্চলিক প্রভাব ও ভূ রাজনীতি। পঞ্চম বিষয়টা হচ্ছে জনগণের অজ্ঞতা ও ভয় নির্ভর সংস্কৃতি। ষষ্ঠ যে বিষয়টা হচ্ছে ন্যায়পরায়ণতা বনাম নিয়ন্ত্রণের সংজ্ঞা। এটা অবশ্যই আমাদের মনোযোগ এবং স্বজ্ঞানে সবাইকে এই বিষয়টা যদি আমরা ধারণ করতে পারি, ন্যায়পরায়ণতা বনাম নিয়ন্ত্রণের সংঘাত, অবশ্যই আমাদের এই বিষয়টা সবার জ্ঞানে প্রতিফলিত হওয়া উচিত এবং বাস্তবে প্রতিফলিত হওয়া উচিত। ষষ্ঠ যে বলবো যে অতীতের যে বা যারা এই তকমা লাগিয়েছিল, এই তকমা থেকে আমাদের অবশ্যই ফিরে আসতে হবে। আমাদের সঠিক তথ্যগুলা, সঠিক যে সত্য ন্যায়পরায়ণতা এবং সঠিক দেশপ্রেমিক হিসাবে একটি দেশকে সুসমৃদ্ধির গঠন করার জন্য আমরা অবশ্যই এগুলোকে পরিহার করব। আমরা এই ধরনের তকমা প্রোপাগান্ডা আমরা কখনো সমাজ, পরিবার, রাষ্ট্রকে কখনো এই ধরনের কোনো বিচ্ছিন্নতা তৈরি করব না। এর প্রতিকার সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলবো যে কিভাবে এই তকমার রাজনীতি বন্ধ করা আমাদের সম্ভব। আমরা যদি অবশ্যই সবাই সচেতন থাকি, সবাই সজাগ থাকি, সবাই ন্যায়পরায়ণতা আমরা সবার বিরুদ্ধে দেশপ্রেমিক হিসাবে সবাই জাগ্রত হই, তাহলে অবশ্যই আমরা এর প্রতিকার অবশ্যই আমরা জানতে পারবো। যে নাগরিক প্রথমেই, যে আমি আপনাদের বলছি যে নাগরিক সচেতনতা প্রথমেই আমাদের যদি নাগরিক সচেতন হয়ে যায়, তাহলে এই ধরনের 200 বছরের প্রোপাগান্ডা অবশ্যই আমাদের কোনো কিছুই করতে পারবে না। যতই তকমা লাগাক, কিংবা বর্তমান অতীতের যে বা যারা তকমা লাগিয়েছিল, বর্তমানেও যে বা যারা তকমা লাগাচ্ছে, কিংবা
ভবিষ্যতেও যদি কেউ তকমা লাগায় তাহলে অবশ্যই আমাদের প্রথম এই প্রতিকার হচ্ছে আমাদের নাগরিক সচেতনতা বৃদ্ধি। আমাদের যদি নাগরিক সচেতনতা বৃদ্ধি থাকে তাহলে অবশ্যই আমাদের সম্ভব, এগুলা সবাই তখন সময় সচেতন হয়ে যাবে। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে স্বাধীন ও দায়বদ্ধ গণমাধ্যম। আমাদের একটি স্বাধীন দায়বদ্ধ গণমাধ্যম আদৌ কি আমরা পেয়েছি? হয়তোবা আমরা পেয়েছি সাময়িক সময়ের জন্য, কিংবা অলরেডি আলহামদুলিল্লাহ কয়েকটা গণমাধ্যম আমরা পেয়েছি, যেমন মনে করেন ডেইলি আমার দেশ, আরো বিভিন্ন গণমাধ্যম। আমরা চাইব সবাই যে আরো বিভিন্ন গণমাধ্যম যেগুলা আমাদের স্বাধীন, আমাদের দেশের দায়বদ্ধ গণমাধ্যম, যেটা সঠিকভাবে বিশ্লেষণ করে সর্ববিষয়ে সঠিকভাবে তুলে ধরে, এই ধরনের একটা গণমাধ্যম আমরা তুলে ধরা। তৃতীয় কথা, প্রতিকারের যে বিষয়টা হচ্ছে ইসলামিক স্কলারদের ইতিবাচক সামাজিক ভূমিকা। যেমন এটা এই জন্য বলছি যে বর্তমানে যে বিভিন্ন ইসলামিক স্কলারদের তারা বিভিন্ন জঙ্গি তকমা দিয়ে, বিভিন্ন দেশপ্রেমিক ভাইদের জঙ্গি তকমা দিয়ে, আপনারা জানেন গতকালকে আমি একটা আলোচনা করছিলাম যে মেজর জিয়াউল হক স্যারকে নিয়ে, যে উনাকে 2011 সালে যেভাবে জঙ্গি নাটক করে কিভাবে সাজানো হয়েছিল, প্রোপাগান্ডা। আরো বিভিন্ন ইসলামিক স্কলারদের বিভিন্ন, গতকালকেও বলেছি কিভাবে তারা জঙ্গি এই প্রোপাগান্ডা দিয়ে তাদেরকে আটক করেছিল এবং তাদেরকে বিভিন্ন হেনস্থা করার জন্য বিভিন্ন পায়তারা করেছিল। আমরা অবশ্যই একটা সঠিক গণমাধ্যম যদি আমরা পেয়ে থাকি, সঠিক সোর্স এর মাধ্যমে আমরা যদি সবাইকে জানিয়ে দিতে চাই, তাহলে অবশ্যই আমরা একটা সঠিক গণমাধ্যম প্রয়োজন। চতুর্থত যে প্রতিকারের বিষয়টি হচ্ছে আইনের শাসন ও মানবাধিকারের নিশ্চয়তা। আমরা যদি অবশ্যই আইনের শাসন বাস্তবায়ন করতে পারি, শুধু আমাদের কেন, আমাদের তো বললাম যে আমাদের, আমি বলছি এজন্য আমাদের, এইটা সর্বপ্রথম উচিত যে আমাদের আইনের শাসন। আমাদের দেশে যেহেতু আইন রয়েছে, অবশ্যই আমাদের দেশে সঠিক আইন প্রয়োগ করতে হবে। আমাদের দেশে কখনো কোনো ভাই বোনেরা কোনো তকমা এই ধরনের কোনো কিছু পছন্দ করে না, সেগুলা জেনে গেছে আমাদের বর্তমান ভাই বোনেরা। এই ধরনের তকমা প্রোপাগান্ডা দিয়ে জনগণকে কখনো বিচলিত করা যাবে না। পঞ্চম যে বিষয়টি হচ্ছে শিক্ষা, নৈতিক ও সমালোচনামূলক চিন্তা অন্তর্ভুক্তি। আমাদের যে নৈতিক শিক্ষা, আমাদের নৈতিক শিক্ষা সমাজে যদি আমরা অবশ্যই সর্বপর্যায়ে যে বা যারা আমরা, আমাদের গুরুজনরা রয়েছেন, আমাদের সবাইকে সবার কাছ থেকে সুষ্ঠু এবং সঠিক জ্ঞান নেওয়া এবং তারই মাধ্যমে সমালোচনামূলক চিন্তা অন্তর্ভুক্তি। যেমন সমালোচনা বলতে অন্যের সমালোচনা নয়, আমাদের দেশের কল্যাণের সমালোচনা করা। আমরা চাইব সবাই দেশের জন্য একটি সুষ্ঠু সমালোচনা সূচক একটি দিক নির্দেশনামূলক একজন ভাইয়েরা মিলে আমরা যেন এই কিভাবে প্রতিকার করা যায় এটা নিয়ে আমাদের চিন্তা করা। আসলে এটা কিভাবে আমাদের সমাজে কিংবা রাষ্ট্রে কিভাবে বাস্তবায়ন শুরু করা যায়, আমরা যদি অবশ্যই সেটা বাস্তবায়ন করি কিংবা রাষ্ট্র যদি সেটা বাস্তবায়ন করতে চায়, অবশ্যই প্রথমেই ন্যায়, নিরাপত্তা, মানবাধিকারের টাস্ক ফোর্স, অবশ্যই 12 সদস্য বিশিষ্ট একটা টাস্ক ফোর্স গঠন করতে হবে। আমি অতীতের অনেক গুণীজনেরা, অনেক বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের আইন শৃঙ্খলা বাহিনী বলেন, অতীতের প্রধানমন্ত্রী বলেন, অতীতের বিভিন্ন গুরুজন, বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান বলেন, অতীতের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ বাংলাদেশের অতীতের বিভিন্ন সেক্টরের গুণীজনেরা সবাইকে নিয়ে 52 সদস্য বিশিষ্ট একটি টাস্ক ফোর্স যদি আমরা গঠন করি, তাহলে অবশ্যই একটা দেশে আমরা অবশ্যই বাস্তবায়ন করতে পারব যে এই 12 সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্সের মাধ্যমে সবার সম্মতিক্রমে, সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত সবার সম্মতিক্রমে 3 জন করে বিচারপতি, 3 জন সিভিল সোসাইটি প্রতিনিধি, অর্থাৎ সর্বমোট 6 জন, এবং 3 জন প্রশাসনিক কর্মকর্তা, তাহলে হলো এখন 9 জন, এবং 3 জন
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা, সেটা বর্তমান চলমানই বলেন কিংবা অতীতের, এদেরকে যদি আমাদের সমাজ, আমাদের আইন কিংবা রাষ্ট্র সবাইকে যদি মেনে নেয় যে আমাদের টাস্ক ফোর্সটা 12 সদস্য বিশিষ্ট গঠন করব, সেই টাস্ক ফোর্সটা যদি বর্তমান 3 জন বিচারপতির মাধ্যমে সবাই যদি মেনে নেয়, 3 জন সিভিল সোসাইটি প্রতিনিধি যদি মেনে নেয়, 3 জন বিচারপতি, 3 জন সিভিল সোসাইটি প্রতিনিধি, 3 জন প্রশাসনিক কর্মকর্তা এবং 3 জন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা, এরা অবসরপ্রাপ্তই হোক কিংবা বর্তমানে চলমানই হোক, যদি অবশ্যই আমরা সমাজ, আমরা রাষ্ট্র যদি মেনে নেই, অবশ্যই এই টাস্ক ফোর্সের মাধ্যমে আমাদের দেশে সব কিছুই বাস্তবায়ন করা সম্ভব। এর কোনো বিকল্প কোনো কিছু আমি দেখিনি। যদি আমাদের দেশের বিভিন্ন জার্নালিস্ট, শিক্ষাগুরু, বিভিন্ন ব্যক্তিবর্গ রয়েছে, অবশ্যই এছাড়াও আরও বিভিন্ন গুণীজনেরা রয়েছেন, তাদের দিক নির্দেশনামূলক কথাগুলো আপনারা শুনবেন এবং তারাও বিভিন্ন এই ধরনের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করবেন, তাদের থেকেও শিক্ষা নেবেন। আমার চেয়ে আরও আলহামদুলিল্লাহ ভালো ভালো দিক নির্দেশনামূলক কথাগুলা ওনারা বলেন, ওনারা বলে থাকেন, ওনারা বর্তমানে বলতেছেন। তাই আপনাদের সামনে একটি উক্তি আমার মনে পড়ে গেল, আমি বলতে যাই যে আউদো সত্য কথা বলতেই আমাদের তকমা দিয়ে দেয় বিভিন্ন টাইটেল, কিন্তু এই তকমাকেই আমরা কখনো পড়ুয়া করি না, কখনো পড়ুয়া করব না। আজও আমাদের সত্যের ভাষা যদি সবার মাধ্যমে এই ভাষাটুকু সুশীল ভাষা হিসাবে প্রকাশিত না হয়ে একটি আমাদের ভাষা, যদি এই ভাষা সঠিক ভাষার মধ্যে যদি আমরা সমাজে, রাষ্ট্রে ভয় পাওয়ার অর্ডার, যে আমরা যে সঠিক কথাগুলো বলবো সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত, সেটা যদি আমাদের কথায় যদি তারা ভয় পায়, অর্থাৎ আমরা যদি ন্যায়পরায়ণ দেশপ্রেমিক হয়ে যদি আমরা, যেহেতু আমাদের সবার এই দাবি রয়েছে, আমরা যদি সত্য কথা বলে সমাজ রাষ্ট্রকে বিনির্মাণ করতে পারি, যে আজ সত্যের ভাষা যদি বলে ভয় পায় আর ন্যায়ের কণ্ঠে যদি দমন হয়, অর্থাৎ ন্যায়ের কণ্ঠ যদি দমন হয়, আর একমাত্র আড়ালে বুঝে নিতে হবে যে তকমার আড়ালে, অর্থাৎ তকমার আড়ালে যারা রয়েছেন তারা বুঝে নিতে হবে অন্যায় কখনো মেনে নেওয়া হবে না। এই অন্যায় হচ্ছে কৌশল, এই অন্যায়ের কৌশল বদলে গেছে মুখোশ শুধু সময়ের, অর্থাৎ এই অন্যায়ের তকমাগুলো জাতি জেনে গেছে, এই বিভিন্ন মুখোশ এই অন্যায়কারীদের উন্মোচন হবেই হবে এই দেশে। অবশ্যই ন্যায়ের কণ্ঠরোধের কৌশল যতই হোক, সত্যকে চিরকাল চুপ করানো যায় না, কারণ ন্যায়ের ডাক কখনো মরে না। যারা অবশ্যই ন্যায়ের পথে অতীতে শহীদ, গাজী, বীর বিক্রম, বীর প্রতিকরা রয়েছেন, আমরা অবশ্যই যদি সঠিক ন্যায়পরায়ণ রাষ্ট্র হিসাবে পক্ষে দাঁড়াই, তাহলে অবশ্যই আমাদের দেশে কোনো তকমা কিংবা কোনো মুখোশ, এই ধরনের কৌশল কখনো কেউ কায়েম করতে পারবে না আমাদের এই দেশে। অবশ্যই যদি আমরা সমাজ এবং রাষ্ট্রকে সচেতন করতে পারি এবং আমাদের রাষ্ট্র যেন একটি সচেতনমূলক রাষ্ট্র গঠিত হয়, কারণ অনেক রাজনৈতিক ভয়ভীতির রাজনীতি রয়েছে আমাদের দেশে, কিছু রাজনীতির মধ্যেও ভয়ভীতির রাজনীতি রয়েছে, যে বা যারা বিভিন্ন কৌশল, যে আমি বলেছি বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকেন, যে বা যারা বাংলাদেশের প্রায় প্রতিটা শাসক গোষ্ঠী এক এক সময়ে এক একটা আসলে ধর্মভিত্তিক রাজনীতিক হুমকি হিসাবে দেখছে। এক একটা রাজনীতি অনেকেই বিভিন্ন দেশের হুমকির স্বরূপ দেখছেন, বর্তমানে হয়তোবা বিভিন্ন দেশে দেখতেছেন বলেই
বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে দিচ্ছে, হয়তো বা বিভিন্ন দলকেও হতে পারে কিংবা ইসলামী দলকেও হতে পারে। এই জন্যই তারা বিভিন্ন হুমকি দুমকি খাচ্ছে। যে দ্বিতীয়টা হচ্ছে কারণ এই ইসলামিক স্কলার কিংবা ইসলামিক এই যে ব্যক্তিবর্গ রয়েছেন সাধারণত দুর্নীতি, অন্যায় এবং অনৈতিক শাসন ব্যবস্থার বিরোধিতা করেন। যেমন আমাদের দেশে একটি অন্যায়ের বিরুদ্ধে ইসলামিক স্কলারগণ কথা বলেন, এই জন্যই তাদেরকে বিভিন্ন তকমা লাগিয়ে এই ধরনের বিভিন্ন শাসক গোষ্ঠী এবং বিভিন্ন দেশের ভাইয়েরা এই ধরনের ভয় পাচ্ছে। বাংলাদেশের যে বিভিন্ন গুণীজনে না ইসলামিক স্কলার থেকে একবারে বাংলাদেশের সর্বনিম্ন পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের গুরুজন, সবাই গুরুজন, কাউকে আমি ছোট চৌকে দেখছি না, সবাই যে বা যারা আমাদেরকে সঠিক ন্যায়পরায়ণ সুস্থ যে কথাগুলো আমাদেরকে বলে দিচ্ছেন, এই জন্যই বিভিন্ন রাজনৈতিক এবং বিভিন্ন দেশের তাদের ভিতরে একটি ভয়ভীতি ঢুকে গেছে। তারা জনগণকে সচেতন করেছে, অর্থাৎ আমাদের যে বা যারা গুরুজনরা রয়েছেন অবশ্যই আমাদেরকে সচেতনমূলক কথাবার্তা আমাদেরকে বলেন, সত্য সাহস আমাদেরকে তারা জাগিয়েছেন, আমাদের গুরুজনেরাই আমাদেরকে সত্য এবং সাহস জাগিয়েছেন। ফলে একটি দেশ, একটি জাতি, একটি দল, একটি গোষ্ঠী অনেক যে বা যারা সত্য ন্যায়পরায়ণ দেশপ্রেমিক হয় অবশ্যই তাদেরকে বিভিন্ন তকমা লাগিয়ে তাদেরকে ভয় পায়। এবং এই জনগণের চোখ কিন্তু এতটাই নিচু নয়, আজ জনগণের চোখ উচ্চ হয়ে দাঁড়িয়েছে। যে কোনো কিছু জনগণ আজ যাচাই বাছাই করতে হলে অবশ্যই সত্যতাই যাচাই বাছাই করে। এই ধরনের বিভিন্ন প্রোপাগান্ডা রাষ্ট্রীয় পর্যায়েও যদি হয়, কখনো এই ধরনের বাংলাদেশের জাতি কখনো মেনে নিবে না। এটা এক ধরনের, আপনারাই বলতে পারেন যে এটা হচ্ছে এক ধরনের রাজনৈতিক প্রোপাগান্ডা, যেটা ফেয়ার পলিটিক্স নয়, যেখানে ভয় ব্যবহার করে ভিন্ন মতকে দমন করা যায়, কিন্তু এর মধ্যে কিন্তু অনেক কারণ বিদ্যমান। আমরা জানি ওয়ার অফ টোরিস্ট রাজনীতি ও বিদেশি রাজনীতির যে অতীতে প্রভাব এনেছিল বাংলাদেশে, যেমন মনে করেন 2001 সালের যে 9/11, সেটা কিন্তু 1/11 নয়, 2009 সালের নয়, সেটা 2001 সালের যে 9/11 আমাদের দেশে গঠিত হয়েছিল। এই ঘটনার পর বিশ্বজুড়ে বিশ্বব্যাপী একটি রাজনৈতিক গুঞ্জন শুরু হয়ে গেছিল। এর সময় পশ্চিমা শক্তিগুলো আমাদের যখন 9/11 2001 সালে আমাদের দেশে হয়েছিল, এই সময় পশ্চিমা দেশগুলো একটা সুযোগ লুটে নিয়েছিল, আমাদের কাছ থেকে একটা সুযোগ নিয়েছিল। তারা একটি দেশব্যাপীর আমাদের দেশে বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়ে এই পশ্চিমা কালচার এই দেশে আমাদের দেশে লালন করার জন্য, আমাদের দেশকে দখলদারিত্ব করার জন্য বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, আবারও আপনাদেরকে বলি 2001 সালের 9/11-এ এই যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন যে আমাদের দেশে যে কৌশলটা অবলম্বন করেছিল, এটা কতটুকু ভয়ঙ্কর আপনারা অবশ্যই সেটা যদি জানেন, বুঝেন, সেটা সম্পর্কে যদি উপলব্ধি করেন, জানার চেষ্টা করেন, আপনারা অবশ্যই 9/11 সম্পর্কে জানবেন। যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের কি বা কতটুকু আমাদের দেশকে নিয়ে তারা এই ধরনের পায়তারা খেলছিল। আপনারা অবশ্যই এই ধরনের বিষয়গুলো যদি বিভিন্ন জার্নালিস্ট, বিভিন্ন বড় বড় ব্যক্তিবর্গদের বই যদি আপনারা পড়ে থাকেন, আপনারা শুনে থাকেন বড় বড় ব্যক্তিদের কথাবার্তা, অবশ্যই 9/11-এর যুক্তরাষ্ট্র এবং যে ইউরোপীয় ইউনিয়ন আমাদের দেশে যে 9/11-এর মাধ্যমে বিভিন্ন যে পশ্চিমা শক্তিগুলো আমাদের কাছে যেই বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু আউতে কিন্তু বিভিন্ন তারা পায়তারা করে যাচ্ছে। কিন্তু আমরা অনেক রাজনৈতিক দল, অনেক সামাজিক দল আসলে বুঝতে পারছে না। কিন্তু আমাদের সবার এই ধরনের বিষয়গুলোকে সুনজর দৃষ্টিতে দেখা উচিত।
আমাদের দেশ কেন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, বিভিন্ন ইন্ডিয়াই বলেন, কেন আমাদের দেশকে ভিন্ন দেশ শাসন করবে? কেন আমাদের দেশে ভিন্ন দেশের আইন থাকবে? আমাদের দেশ যেহেতু আমাদের স্বাধীন একটি দেশে, আমাদের দেশেই আমাদের আইনের প্রয়োগ করতে হবে। কেন আমরা অন্য বিভিন্ন বাদী আমরা আইন আমাদের দেশে বাস্তবায়ন করব কেন? আমরা কখনো একজন, অন্ততপক্ষে আমার মতন একজন সামাজিক এবং ক্ষুদ্র দেশপ্রেমিক হিসাবে সর্বোচ্চ পর্যায়ে দেশপ্রেমিক পর্যন্ত সেটা কখনো বাস্তবায়ন করতে দিবে না এবং দেওয়া হবে না। সেই 2001 সালের যে 9/11 এই জঙ্গি বিরোধী টাইটেলটা শুরু হয়েছিল, এই জঙ্গি বিরোধী টাইটেলটাই দিয়েছিল যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। 2001 সালের 9/11 মাধ্যমেই জঙ্গি তকমাটা বাংলাদেশে শুরু হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবেও বলতে হয়, বাংলাদেশেও সেই প্রভাবের বাইরে নয়। একটু আগেও আপনাদেরকে বলেছি যে সবাই সচেতন থাকার জন্য, বাংলাদেশও কিন্তু এর বাইরে নয়। আমাদেরকে সচেতন থাকতে হবে। কেন আপনাদের বলছি এর বাইরে নয়? আমাদের কখনো কোনো দেশের কোনো ব্যক্তিবাদী, কোনো বস্তুবাদী কোনো আইন আমাদের দেশে প্রয়োগ করা যাবে না। দ্বিতীয়ত যেই কথাটা হচ্ছে, ফলে আমাদের দেশে বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের মধ্যে বিভিন্ন দেশের বিভিন্ন সোর্স, গোয়েন্দা সংস্থা এমনভাবে জড়িয়ে পড়েছে। আমাদের একটা সিলেটি ভাষায় একটা কথাই হচ্ছে যে আমাদের তেল দিয়ে ওরাই মানে কই মাছ বাচ্ছে, কিন্তু আমরা আসলে সেটা বুঝতে পারছি না। তারা আমাদেরকেই ব্যবহার করছে। আমরা কেন এগুলা, এদের এজেন্ডা আমরা কেন এগুলা বাস্তবায়ন করতে দেব? ফলে বিভিন্ন যে কোনো দলের ভাই বোনেরা, যে কোনো ধর্মাবলম্বীর ভাই বোনেরা আজও কিন্তু স্বাধীনভাবে আমার দেশে অনেকেই চলাফেরা হয়তো করতে বর্তমানে পারতেছেন, অতীতে হয়তো বা পেরেছেন, কিন্তু ভবিষ্যতে কি ভয়ানক হবে সেটা আমাদের অবশ্যই 2001 সালের 9/11 যে বিষয়টা নিয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে, যে এই বিষয়টা যাতে সামনে এই ধরনের বিভিন্ন বর্তমানে যে বা যারা কাজ করতেছে যে কোনো দেশেরই হোক, আমরা অবশ্যই সেই এজেন্ডার আমরা অবশ্যই সব সময় সচেতন থাকব। সবাই যাতে এই ধরনের যে কোনো দেশের কোনো গোয়েন্দা সংস্থা আমাদের দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সেটা বিভিন্ন যে কোনো সামাজিক কিংবা রাজনৈতিক দলের সেটা সোচ্চার থাকা উচিত। এতে যদি আমাদের দেশ যদি বৈদেশিক কোনো সমর্থন যদি নাও পায়, সমস্যা নেই। আমাদের দেশেই যদি সব যদি আমাদের দেশেই বাস্তবায়ন হয়, আমাদের দেশেই সব কিছু প্রতিফলিত হয়, তাহলে অবশ্যই আমাদের দেশ একটা উন্নত সুসমৃদ্ধি গঠন করা সম্ভব। আর সিঙ্গাপুর কেন, আমাদের দেশেই যদি এই গ্যাস বলেন, যে কোনো চায়ের রাজধানী আমাদের শ্রীমঙ্গল বলেন, আমাদের দেশে যেভাবে গ্যাস, যেভাবে আরো বিভিন্ন রপ্তানি, যেমন মনে করেন পোশাক শিল্প, এভাবে আমার দেশেই যদি আমরা সবকিছুই যদি এই ধরনের আমার দেশেই যদি তাকে বিভিন্ন দেশের প্রতি যদি আমরা নজর না দেই, আমাদের দেশেই যদি বাস্তবায়ন করি, তাহলেই তো বাইরা দেশ কেন আমাদের দেশে বাস্তবায়ন করা লাগবে? বাইরা দেশ কেন আমাদেরকে বাইরা দেশ হেল্প করতে হবে? কেন আমাদেরকে বাইরা দেশের গোয়েন্দা সংস্থা আমাদের দেশে এনে বাস্তবায়ন করতে হবে? কেন বাইরা দেশের এজেন্সি আমাদের দেশে কেন আসবে? আমরা কেন এদেরকে সুযোগ দিব? আমাদেরকেও কি তারা এই ধরনের লুটেপুটেরা, তাদের কি এই ধরনের পরিকল্পনা আছে নাকি? আসলেই ভাই এই ধরনের পরিকল্পনা রয়েছে এদের। এই জন্যই আমার আপনার কিভাবে কারো রক্তে মাংসে, কারো হয়তো বা ডান সাইডে বাম সাইডে বিভিন্ন আশেপাশে ডানে বামে পিছনে সামনে সবার এই ধরনের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করতেছে। ভাই সচেতন হন। আমার কথায় হয়তো বা অনেকে মিথ্যা বলতে পারেন, আসলে আপনারা
আজ ঘুমের মাধ্যমে আমার কথা আজ যে বা যারা শুনতেছেন কিংবা অতীতেও শুনবেন, আপনারা ঘুমের মাধ্যমে এই প্রশ্নটুকু আপনাদের মাধ্যমে আমি রেখে যাই যে আদৌ কি পরবর্তীতে আজ 2025 সাল, কিন্তু 2035 সালে আপনি কল্পনা করেন যে আসলে 10 বছরের ভিতরে আমাদের দেশটা কেমন হবে, কিংবা বর্তমানে কেমন হচ্ছে, আগামীকাল কেমন হবে। আজ যদি ভালো হয়, আগামীকাল যদি দেশের পরিস্থিতি খারাপ হয়, তাহলে এর পিছনে কে বা কারা দায়ী, আমরা যদি সেটা সঠিক তদন্ত করতে পারি, তাহলেই তো ভাই আমরা পেয়ে যাব যে কে বা কারা আমাদের দেশে এই বিভিন্ন প্রোপাগান্ডা, বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে, সেটা অবশ্যই আমরা পেয়ে যাব। এর পাশাপাশি আমি যে মিডিয়া সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই যে আসলে বর্তমানে অনেকগুলো বাংলাদেশের মিডিয়া, হাতে গোনা কয়েকটা বাদে যে মিডিয়াগুলো যেভাবে প্রোপাগান্ডা বর্তমানেও চালাচ্ছে, এটা ভাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন সাংবাদিক ভাইদেরকে আমি বলবো, ভাই এগুলা কাম্য নয়। ভাই আমরা স্বাধীন দেশে বসবাস করি, আমরা একজন সৎ ন্যায়পরায়ণ দেশপ্রেমিক। আমরা চাই আমার ভাইয়ের, আমার বোনের, আমার পরিবারের, আমার সমাজের, আমার রাষ্ট্রের উন্নয়ন। আমরা যেহেতু ভাই আমার পরিবারের, আমার সমাজের, আমার রাষ্ট্রের উন্নয়ন চাই, তাহলে অবশ্যই ভাই এই ধরনের গণমাধ্যমে কখনো আমরা প্রোপাগান্ডা চালাবো না। ভাই আমরা সঠিক নিউজ যাতে আমরা দিতে পারি, বিশেষ করে আমাদের এই মিডিয়ার ভাইদেরকে এই ধরনের বিভ্রান্তিকর বিষয় থেকে তারা যেন সচেতন থাকেন। তার পাশাপাশি বাংলাদেশে অনেক বিভিন্ন গণমাধ্যমে সরাসরি রাষ্ট্রীয় বয়ান অর্থাৎ স্টেট নারেটিভ প্রচার করার ফলে যাকে সরকার জঙ্গি বলে মিডিয়াও প্রশ্ন তুলে সেইভাবে প্রচার করে জনগণ বাস্তব তথ্য তা না জেনে জঙ্গি মানে যেভাবে বর্তমানে যে মিডিয়াগুলো যেভাবে বর্তমানে প্রচার করে যাচ্ছে, অথচ আমরা যদি আমাদের একটু আগেই যে বলেছি সমাজে ভাইদেরকে আমরা সচেতন যদি করতে পারি, আমাদের নাগরিক ভাইদের সচেতন করতে পারি, তাহলে অবশ্যই কখনো একটি গণমাধ্যম কখনো বিভিন্ন প্রোপাগান্ডা দিয়ে এই জঙ্গি আরো বিভিন্ন তকমা কোন অবশ্যই টাইটেল দিয়ে কাউকে দমিয়ে রাখতে পারবে না। দীর্ঘমেয়াদে ধর্ম ও দেশপ্রেমিক প্রতীক বিভিন্ন ব্যক্তিবর্গের বিভিন্ন সন্দেহের চোখে দেখছে এই বিভিন্ন গণমাধ্যমের ভাইদেরকে নিয়ে। আমি গণমাধ্যমের ভাইদেরকে সুনজর দৃষ্টিতে দেখবো যে তারা এই বিষয়গুলা তাদের কানে নেওয়া উচিত। তারা এই বিষয়গুলা জেনে শুনে তারপর প্রমাণ সহ তারা গণমাধ্যমে সাংবাদিক ভাইদের আমি বিশেষভাবে আহ্বান জানাবো এই ধরনের প্রোপাগান্ডা যাতে আমাদের দেশে অন্ততপক্ষে না হয়। বিভিন্ন তকমা একজন সাধারণ ভাই থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে এই ধরনের বিভিন্ন প্রোপাগান্ডা যাতে না হয়, আমি এই সাংবাদিক ভাইদের সুনজর দৃষ্টি দেখার জন্য আমি আহ্বান জানাই। চতুর্থ যে কথাটি আপনাদের সামনে বলবো যে সত্য বলার সংস্কৃতি ভয় পায় শাসক গোষ্ঠী। আসলেই বর্তমান একটি ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, দেশপ্রেমিক মানুষ সাধারণত অন্যায়ের প্রতিবাদ করেন, কিন্তু দুর্নীতি ও অন্য দেশের প্রভাব অবিচার নিয়ে প্রশ্ন তুলে। আসলে কিন্তু এমন মানুষকে রাষ্ট্র যখন শত্রু হিসাবে দেখে তখন তাকে জঙ্গি, রাষ্ট্রবিরোধী, উস্কানিদাতা ইত্যাদি শব্দে আক্রমণ করে। এভাবে সত্যকণ্ঠকে কখনো অপরাধী সাজানো যাবে না যাতে বাকি মানুষ ভয় পায় এবং চুপ থাকে। আসলে এই ধরনের বিভিন্ন উস্কানিদাতামূলক যে বা যারা সাংবাদিক বৃন্দ রয়েছে, আমরা অবশ্যই তাদেরকে চিহ্নিত করে আমাদের সমাজে কিংবা রাষ্ট্রে সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সবাইকে আহ্বান জানাবো। পঞ্চম যে বিষয়টি হচ্ছে বিদেশি নীতির ছায়া, বিশেষত ভারতের প্রভাব। বর্তমান আমি অতীতেই বলেছি ভারতের বর্তমান যে প্রভাব বিস্তার পাচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতি
নিরাপত্তা নীতিতে প্রতিবেশী ভারতের প্রভাব অনেক। ভারত প্রায়ই বাংলাদেশকে জঙ্গিবাদ রপ্তানিকারক দেশ হিসাবে দোষারোপ করে। আমরা হয়তো অনেকেই জানি না, কিন্তু আসলেই আদৌ করে যাচ্ছে। অবশ্যই বাংলাদেশের সরকার আন্তর্জাতিক বিভিন্ন চাপে তারা এই ধরনের প্রতিফলিত পায়তারা করে যাচ্ছে। তারা চাচ্ছে আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছে যে আমাদের দেশ একটি উচ্চ পর্যায়ে যাতে না যেতে পারে, এই ধরনের প্রোপাগান্ডা তারা বিশেষ করে ইন্ডিয়া যারা পায়তারা করে যাচ্ছে তাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদেরকে অবশ্যই আমাদের দমন করতে হবে। এর ফলে প্রকৃত ন্যায়পরায়ণ ও দেশপ্রেমিক ব্যক্তিরাও জঙ্গি বলে কলঙ্কিত হচ্ছে। আমরা অবশ্যই এদেরকে রুখে দিতে হবে, যাতে আমরা একটি ন্যায়পরায়ণ সত্য ও সৎ এবং ন্যায় দাবিগুলো আমরা অবশ্যই সমাজে রাষ্ট্রে দাবি জানাবো। ষষ্ঠ যে কারণটা হচ্ছে জনগণের অজ্ঞতা ও ভয়। অনেক মানুষ আসলে রাজনৈতিকভাবে সচেতন নয়, ফলে রাষ্ট্র যা বলে তাই বিশ্বাস করে। আসলে যদি অনেক মানুষ আসলে রাজনৈতিকভাবে সচেতন নয়, অবশ্যই তারা সঠিকভাবে রাজনৈতিক যদি বুঝতেন, যেমন মনে করেন আমি কাউকে কটাক্ষ করে বলছি না, যদি রাজনৈতিকভাবে সচেতন থাকতেন তাহলে অবশ্যই একটা রাষ্ট্র অবশ্যই অবকাঠামো তারা জানতে পারতেন, একটা মিডিয়ার অবকাঠামো তারা জানতে পারতেন। এর ফলে জঙ্গি শব্দটি শুনতেই তারা ভয় পায়। আসলে যে বা যারা এই রাজনৈতিক বিষয়গুলো যে বা যারা জানে না অথবা জানতে চায় না, তারা অবশ্যই এই ধরনের বিভিন্ন জঙ্গি বা বিভিন্ন অপকর্ম দেশদ্রোহী বললেই তারা ভয় পায়। কারণ তারা কেন ভয় পায়? এই বিষয়গুলো না জানার জন্য। এবং তারা এই ধরনের যুক্তি খুঁজে পাইব তো দূরের কথা, তারা যুক্তি খুঁজেও পাচ্ছে না, তারা বরঞ্চ এই কথাগুলো শুনে ভয় পেয়ে যাচ্ছে। সপ্তম কারণ হচ্ছে আমাদের এগুলা প্রতিকার করতে হবে। এই তকমার রাজনীতি বন্ধ করা সম্ভব যদি আমাদের নাগরিক সচেতন থাকে। মানুষ জানবে যে জঙ্গি মানে সব ইসলামিক দল নয়, কোনই ইসলামিক বা বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন ধর্মের ভাই নয়। যদি আমাদের নাগরিক সচেতন করতে পারি তাহলে অবশ্যই এগুলো আমাদের আদৌ সম্ভব। দ্বিতীয় বিষয়টি হচ্ছে স্বাধীন ও গণমাধ্যম ফ্যাক্ট চেক কালচার, অর্থাৎ সমালোচক মানে রাষ্ট্রবিরোধী নয়। যে কোনো কিছু সমালোচনায় হয়েছেই বলেই আমাদের যে বা যারা এই ধরনের বিভিন্ন তকমা যে বা যারা ভয় পায় তাদেরকে আমাদের জানিয়ে দেওয়া উচিত যে সমালোচক মানে রাষ্ট্রবিরোধী নয়, তাদেরকে আমাদের এই বিষয়গুলো জানিয়ে দিতে হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে স্বাধীন গণমাধ্যম ও ফ্যাক্ট চেক কালচার। প্রতিটি জঙ্গি অভিযান বা অভিযোগের স্বাধীন তদন্ত উচিত এবং সুষ্ঠু একটি স্বাধীন দেশের মাধ্যমে একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে। আমি কিছুক্ষণ আগেও বলেছি যে 12 সদস্য বিশিষ্ট একটি দল গঠন করা হোক, তাহলে অবশ্যই সকল তথ্য তারা জাস্টিফাই করে কে বা কারা কি করলো, আসলেই আদৌ কি তারা দেশদ্রোহী নিনা, দেশপ্রেমিক নিনা, অন্য কিছু, এই ধরনের বিভিন্ন বিষয়গুলা তাদেরকে সুনজর দেওয়া উচিত। তারই পাশাপাশি আমি সকল ভাইদেরকে বলবো যে আমরা যদি অবশ্যই সবাই সচেতন হই, আমাদের পরিবারকে সচেতন করতে পারি, আমাদের সমাজকে সচেতন করতে পারি, আমাদের রাষ্ট্রকে যদি সচেতন করতে পারি, তাহলে অবশ্যই আমাদের দেশে কখনো এই ধরনের কোনো ধর্মাবলম্বী ভাইদের কিংবা যে কোনো সামাজিক রাজনৈতিক ভাইদের এই ধরনের তকমা লাগবে না। যদি আমরা অবশ্যই এই ধরনের সুষ্ঠু রাজনীতি বাংলাদেশে করতে পারি, সুষ্ঠু রাজনৈতিক অবকাঠামো বিনির্মাণ করতে পারি, সুষ্ঠু রাজনৈতিক দল গঠন করতে পারি, সুষ্ঠু রাষ্ট্র কাঠামো গঠন করার জন্য 12 সদস্য বিশিষ্ট একটি ফোর্স গঠন করতে পারি, তাহলে অবশ্যই আমাদের দেশে যে কেউ, এই বললাম যে 2001 সালে 9/11-এর মাধ্যমেও
যারা বাস্তবায়ন করতে পারেনি, কিন্তু মাত্র তকমাটা লাগিয়েছিল আমাদের মধ্যে। ঠিক তদ্রূপ যেভাবে অন্য যে কোনো দেশ, বর্তমানে বিশেষ করে ভারত আমাদের মধ্যে যেভাবে লেগেছে, অবশ্যই আমাদের সবার উচিত সমাজ এবং সমস্ত মিডিয়া কর্মী ভাইদেরকে আমি বলবো যে এই ক্ষুধার্ত আহ্বান জানাবো, সে এই আমাদের দেশের সমাজ এবং সকল ভাই বোনদের, সমাজ এবং সাংবাদিক, বিচার বিভাগ এবং সমাজকর্মী এবং সরকারি কর্মকর্তা ভাইদেরকে নিয়ে যদি একটি 12 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়, তাহলে অবশ্যই আমাদের দেশে অবশ্যই একটি সুষ্ঠু কাঠামো গঠন করা সম্ভব। তাই বলেই আমি আশাবাদ ব্যক্ত করে অবশ্যই এর পাশাপাশি আমি যে আপনাদেরকে বললাম, আবারও বলি যে এই 12 সদস্য বিশিষ্ট যদি আমরা টাস্ক ফোর্স গঠন করতে পারি, 3 জন বিচারপতি, 3 জন সিভিল সোসাইটি প্রতিনিধি, 3 জন প্রশাসনিক কর্মকর্তা এবং 3 জন নিরাপত্তা বাহিনী, আমরা যদি এগুলা বাস্তবায়ন করতে পারি আমাদের রাষ্ট্রে, অবশ্যই আমাদের রাষ্ট্রে একটি স্বাধীন, সুসমৃদ্ধির, সুষ্ঠু রাষ্ট্র গঠন করা সম্ভব। সবাইকেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের যারা আমাদের লাইভটুকু বর্তমানেও দেখছেন এবং তারপরও যারা দেখবেন, অবশ্যই সবাইকে আমি এই ক্ষুধার্ত আহ্বান জানাবো, আমাদের দেশকে এই বিভিন্ন তকমা থেকে মুক্ত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে পা না দিয়ে আমরা চাইব অবশ্যই আমাদের দেশকে ভালো কিছু দেওয়ার। কারণ আমাদের দেশের সবাই অবশ্যই সর্বনিম্ন পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, যেহেতু আমরা সবাই এখন সচেতন নাগরিক, তাহলে অবশ্যই আমরা এই 12 সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স গঠন করে আমাদের রাষ্ট্রকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে, স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা এটা প্রতিফলিত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সামনে আমি বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি, সালামু আলাইকুম, গুড নাইট এভরিওয়ান।